আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সমন্বয় জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছে আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পুরানো মামলার প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, আওয়ামী লীগের বিচারের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত মন্তব্য। সংবিধান সংস্কারে 24 ও 71-কে এক কাতারে রাখা সমর্থন করে না বিএনপি, জাতীয় ঐক্যমত্য কমিশনে দলের মতামত জমা। সংস্কার নয়, নতুন সংবিধান চাই জাতীয় নাগরিক পার্টি। 72-এর সংবিধান দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে বলে দাবি। সংস্কারের পাশাপাশি জনগণের উপকারের কথাও চিন্তা করতে হবে বললেন তারেক রহমান। আওয়ামী আমলে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে মন্তব্য। এবং ঢাকা ইনভেস্টমেন্ট সামিট 7 থেকে 10 এপ্রিল, বিশ্বের সাথে বিনিয়োগের পাইপলাইন তৈরি হবে বলে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আশা। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলার প্রতিবেদন পেয়েছে প্রসিকিউশন। তদন্ত সংস্থার কাছ থেকে আগামী মাসে আরও 3টি থেকে 4টি প্রতিবেদন পাওয়া যাবে বলে জানান তারা। চিফ প্রসিকিউটর বলেছেন, জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কিনা তা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। মাজহারুল হক রিপোর্ট। জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পরে গণ অভ্যুত্থানের সময় 1000-এর বেশি মানুষ নিহত হন। এই ঘটনাগুলোকে মানবতাবিরোধী অপরাধের বিবেচনায় 23টি মামলা হয়েছে। এতে শেখ হাসিনা, বিগত সরকারের মন্ত্রী, আওয়ামী লীগের নেতাকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসামি করা হয়েছে। প্রথমবারের মতো একটি মামলা তদন্ত শেষ করার কথা জানিয়েছে প্রসিকিউশন। প্রথমত হচ্ছে একটা রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে, বাকি 3 থেকে 4টা মামলার তদন্তর ফিনিশিং টাচ চলছে এবং এটা আশা করছি ঈদের পরপরই আমাদের হাতে এই রিপোর্টগুলো চলে আসবে। এই রিপোর্টগুলো আসার সাথে সাথেই আমরা পর্যালোচনা করে আনুষ্ঠানিক যে অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আমরা দাখিল করে ফেলব এবং ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর। কিন্তু এইটা রাজনৈতিক দল হিসেবে কোনো দলকে বিচারের মুখোমুখি করা হবে কিনা সেটা রাজনৈতিকভাবে সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে এটা সম্ভব। কিন্তু আমাদের প্রধান ফোকাসটা এখন হচ্ছে অপরাধী যারা গ্রাউন্ড লেভেলে যেভাবে অপরাধটা করেছেন সেই অপরাধীদের পেছনে এবং অপরাধের পেছনে আমরা দৌড়াচ্ছি। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ওই সময়ে যারা অপরাধ করেছেন তাদের বিচারের বিষয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে। মাজহারুল হক, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার সুপারিশের উপর মতামত জমা দিয়ে বিএনপি জানিয়েছে, সংবিধান সংস্কারে 2024-এর গণ অভ্যুত্থানকে 1971-এর মুক্তিযুদ্ধের কাতারে রাখা হয়েছে, তা তারা সমর্থন করে না। জাতীয় সংসদ ভবনে মতামত জমা দেওয়ার পর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তারা গণপরিষদ বা গণভোট নয়, আগে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। নির্বাচন কমিশনের ক্ষমতাকে যেন খর্ব করা না হয় সে বিষয়ে মতামত দিয়েছে বিএনপি। রাহুল রায় রিপোর্ট। 6টি সংস্কার কমিশনের 166টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চাওয়া হয়েছে। সেই সুপারিশগুলোর উপর রাজনৈতিক দলগুলোও তাদের মতামত জানাচ্ছে। জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে মতামত জমা দেয় বিএনপি। 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বেশিরভাগ সুপারিশে তারা একমত থাকলেও কিছু বিষয়ে আপত্তি আছে। সংবিধানের প্রস্তাবনা, যেটা প্রিয়াম্বল নামে বেশি সবাই চেনে আর কি, এখানে ওনারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে 2024 সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। আগের প্রিয়াম্বলই থাকা উচিত। 2024 সালের গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে, চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। রাষ্ট্রের নাম পরিবর্তন কিংবা গণপরিষদ বা গণভোটের পক্ষে নয় বিএনপি। গণভোট যদি প্রথমে দিয়ে কোনো সংবিধান গ্রহণের ক্ষেত্রে যদি জাতি একমত হয় সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আমরা মনে করি আগে সংসদ নির্বাচন করা উচিত।
গণভোট নির্বাচন নয়। আমরা আগে মনে করি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিকভাবে এটি রাজনৈতিক সরকারের প্রতিষ্ঠা হলে সমস্ত আলাপ আলোচনা এবং সমস্ত বিষয়াবলী ওখানেই হতে পারবে। নির্বাচন কমিশনের ক্ষমতা যেন খর্ব না হয় সে ব্যাপারেও মতামত দিয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করার জন্য এই সংস্কার কমিশন কিছু রিপোর্ট দিয়েছে, প্রতিবেদন দিয়েছে, যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ। আইডির কার্যক্রম পুরোটা নির্বাচন কমিশনের হাতে রাখা উচিত। আমরা সরকারকে আহ্বান জানাবো যে অর্ডিন্যান্সের মাধ্যমে সেটা সংশোধনীটা দিয়ে নির্বাচন কমিশনের হাতে ডিলিমিটেশনের এখতিয়ারটা রাখা হোক, আলাদা কোনো প্রতিষ্ঠানের হাতে রাখার বিষয়টা আমরা নাকচ করছি। সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন পরবর্তীতে আরও কিছু বিষয়ে পূর্ণাঙ্গ মতামত দেবে বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ঐক্যমত্য কমিশনের কাছে দলীয় মতামত জমা দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেছেন ৭২ সংবিধান দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে, এজন্য সংবিধান নতুনভাবে প্রণয়ন করতে হবে। নির্বাচনকালীন সরকার, বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয়, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন কিনা এসব বিষয়ে মত দিয়েছে এনসিপি। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। জাতীয় ঐক্যমত্য কমিশনে দলীয় মতামত জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। কমিশনের সহসভাপতি আলী রিয়াজের হাতে মতামতগুলো প্রস্তাবনা আকারে তুলে দেন এনসিপির সংস্কার কমিশনের প্রতিনিধি দল। পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কি কি প্রস্তাবনা তুলে ধরা হয়েছে এ নিয়ে কথা বলেন নবগঠিত দলটির যুগ্ম আহ্বায়ক। ডেপুটি স্পিকার তারা দুজন প্রস্তাব করেছেন, আমরা বলেছি একজন হয় যথেষ্ট এবং এটা বিরোধী দল থেকে হওয়া উচিত। প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং মানে দলীয় প্রধান একই ব্যক্তি যেন না হয় এটা প্রস্তাব তারা করেছেন। আমরা বলেছি এটা ঠিক আছে, কিন্তু প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন অর্থ বিল এবং দলের বিরুদ্ধে অনাস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে স্বাধীন মতামত দিতে পারবেন সংসদ সদস্যরা। 2 হাউসের প্রস্তাব এসেছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এক্ষেত্রে আমরা বলেছি যে উচ্চ কক্ষের প্রার্থী এটা আপনাকে নির্বাচনের আগেই ঘোষণা করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে আমরা বলেছি যে আর্থিক স্বাধীনতার কথা এসেছে, প্রস্তাব করেছেন। আমরা মনে করি এটা ভালো প্রস্তাব, কিন্তু বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবি জানিয়েছে এনসিপি। শুধুমাত্র নতুন সংবিধান লেখার ক্ষেত্রেই গণপরিষদ ডাকতে হয় এই ধারণাটা ঠিক না। আমরা অনেকগুলো দেশের উদাহরণ দেখেছি, সেক্ষেত্রে তারা সংবিধানের বড় কোনো পরিবর্তনের ক্ষেত্রে গণপরিষদ নির্বাচনের আয়োজন করেছে। ডমিনিকান রিপাবলিকে এই পর্যন্ত 32টা সংবিধান গ্রহণ করা হয়েছে, থাইল্যান্ডে 20টা সংবিধান গ্রহণ করা হয়েছে, ভেনেজুয়েলায় 20টা সংবিধান, তাতে করে দেশগুলো পৃথিবী থেকে উড়ে যায় নাই। ফলে এই আলোচনাগুলো যারা করেন যে বাংলাদেশে ইতিমধ্যে একটা রাষ্ট্র আছে, ইতিমধ্যে সংবিধান আছে, আবার কেন দরকার, তারা ঠিক দাবি তোলেন বলে আমাদের কাছে মনে হয় না। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে জাতীয় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যে আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনে 166টি প্রস্তাবের মধ্যে 22টি প্রস্তাবে এনসিপি একমত নয়, তবে 113টিতে একমত ও 29টিতে আংশিক একমত হয়েছে দলটি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে দলীয় মতামত জমা দিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। দুপুরে মতামত জমা দিয়ে দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ এক কাতারে থাকতে পারে না, দুটি আলাদা বিষয়। সংবিধান নতুন করে প্রণয়ন নয়, সংশোধন হতে পারে বলে মত দিয়েছে সিপিবি। ওনারা বাস্তবায়নের জন্য বলছেন এটা গণপরিষদ করবে কি করবে না। আমরা মনে করি এই আলোচনা এখন কেন, কারণ গণপরিষদ তো আমাদের এজেন্ডা না। আদৌ গণপরিষদ করবো কি করবো না তা তো ঠিকই হয়নি, কিন্তু এই প্রশ্ন করার মধ্য দিয়ে আপনি নতুন কিছুকে যেন প্রভোগ করছেন। আমাদের এক্ষেত্রে পরিষ্কার কথা, সংবিধান সংশোধন, কারণ বাংলাদেশের বাস্তবতায় এখন আমরা সংবিধান নতুন করে লেখা একেবারেই অপ্রয়োজনীয় মনে করি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন সংস্কার পদ্ধতি নিয়ে যে আলোচনা হচ্ছে তাতে রাজনীতিবিদদের লাভ হতে পারে, কিন্তু জনগণ কি চায় সে চিন্তা সবার আগে করতে হবে। জনগণের উপকার হয় এমন বিষয়গুলো নিয়েও সবার কথা বলা দরকার বলে মন্তব্য করেছেন তিনি। পরাগ কাসেমের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল। জোটের সমন্বয়কারী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন জোটের নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তৃতায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ভোটের অধিকার কেড়ে নেওয়া সহ দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছিল। যেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই প্রতিষ্ঠানগুলোর আমাদেরকে মেরামত করতে হবে, এবং যেহেতু আমাদের রাজনীতি হচ্ছে
বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশের জনগণকে ঘিরে। আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। চলমান সংস্কারের আলোচনা নিয়েও নিজের বক্তব্য জানান তারেক রহমান। যে সংস্কারের যেই বিষয়গুলো নিয়ে মিডিয়া গরম, সেই বিষয়গুলোর কোন রকম পরিবর্তন হলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়তো রাজনৈতিক দলগুলো উপকৃত হবে, রাজনীতিবিদরা উপকৃত হবেন হয়তো, বা পরিবর্তন হতে পারে রাজনীতির কিছু কিছু। কিন্তু আমাদের রাজনীতির সবচেয়ে বড় যে পুঁজি জনগণ, তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি কথা বলা উচিত না? তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা করা উচিত না? অবশ্যই উচিত, কারণ এটি হচ্ছে আমাদের রাজনীতি। তারাই আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি, জনগণ। আমরা বিএনপি পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে গুলশান কার্যালয়ে অনুষ্ঠানেও ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। এই সংগঠনের ব্যানারে বরাবরের মতো দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় ২১,১৩৯ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ১৫টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়নে ১৪,১৯৩ কোটি ৫৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ৬,৫৩৯ কোটি ২৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ৪০৬ কোটি ৫৯ লাখ টাকা। প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ দ্বিতীয় সংশোধিত প্রকল্প, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে শক্তি বৃদ্ধিকরণ প্রকল্প, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে 3টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। 7 থেকে 10 এপ্রিল বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনভেস্টমেন্ট সামিট। বিশ্বের 50টি দেশের 550 প্রতিষ্ঠান সামিটে অংশ নেবে, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। বলছে এই সামিটের মাধ্যমে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের একটি পাইপলাইন তৈরি হবে। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলন। প্রায় 2000-এর উপরে আসছে বিনিয়োগ সামিট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান। কেন আমরা এই ইভেন্টটা করতে চাচ্ছি, তাদেরকে আসলে বাংলাদেশে ফিজিক্যালি ল্যান্ড না করালে তাদেরকে আমাদের জেনুইন ভিউটা দেওয়া খুব ডিফিকাল্ট। মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদের প্রধান অতিথি 9 তারিখ সকালের প্রোগ্রামটার জন্য একটা রুম দেওয়া হয়েছে ফর এক্সাম্পল এনবিআরকে, একটা রুম দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংককে, একটা রুম দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ কমার্সকে, এরকম করে, এবং ইনফ্যাক্ট পলিটিক্যাল পার্টিগুলোকেও, যারা বড় বড় পলিটিক্যাল পার্টি আছে তাদেরকেও কিছু রুম দেওয়া হয়েছে। আইডিয়া হচ্ছে যে ইনভেস্টাররা যদি জানতে চান বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগের যে অবস্থা সেটা সম্বন্ধে তারা জানতে চান, পলিসি কন্টিনিউইটি সম্বন্ধে জানতে চান, ট্যাক্স রিলেটেড ইস্যু সম্বন্ধে জানতে চান, পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে জানতে চান, এই যে কোনো ধরনের কনভারসেশন যদি তারা করতে চান তাহলে ওনারা এই বিভিন্ন রুমে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট সেট করে আধা ঘন্টার স্লটে তাদের সাথে বাইল্যাটারাল মিটিং করে ওই ব্যাপারে জানতে পারবেন। সো ওনাদেরকে আমরা একটা ফুল 360 ডিগ্রি ভিউ আসলে দেওয়ার চেষ্টা করব। প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশের প্রত্যাশা কি? বিডার চেয়ারম্যানের কাছে প্রশ্ন ছিল সাংবাদিকদের। চাইনিজ ইনভেস্টমেন্ট আমাদের জন্য এখন সবচেয়ে বড় একটা নাম্বার, এবং কিছু স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে তারা ইউজুয়ালি বেশি ইন্টারেস্টেড হয়। টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস, রিনিউয়েবল এনার্জি এবং সেই সাথে ইলেকট্রনিক্স যেই পার্টটা, সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি লাইট ইঞ্জিনিয়ারিং, সব জায়গায় আমরা আশা করছি যে চাইনিজ ইনভেস্টররা ইন্টারেস্টেড হবেন। স্যারের ট্রিপটা যদিও একটা স্টেট ভিজিট, তো আমরা আশা করছি প্রায় 200 ইনভেস্টরের সাথে স্যারের হয়তো এই 2-3 দিনে দেখা হবে। আমাদের যদি কোনো একটা দেশে ইনভেস্টমেন্টের জন্য যাওয়া দরকার হয়ে থাকে, সেটা আমি বলবো যে প্রাইমারি সোর্স অফ ইনভেস্টমেন্ট উড ডেফিনেটলি বি চায়না। সংবাদ সম্মেলনে জানানো হয় বিনিয়োগ সামিটের মূল অনুষ্ঠানটি আন্তর্জাতিক টেলিযোগাযোগ পরিষেবাদাতা স্টারলিংকের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিমস্টেক সফরের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক, যে ঢাকা প্রস্তাবের কোনো উত্তর দিল্লি থেকে আসেনি। মন্ত্রণালয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আরও জানান, প্রধান উপদেষ্টা চীন সফরে কোনো চুক্তি হচ্ছে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। চীনের আন্তর্জাতিক ফোরাম জিডিআইতে যুক্ত হওয়ায় কোনো জটিলতা নেই বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।
নতুন বাংলাদেশ গড়তে সঠিক তথ্য জানা ও প্রচারের বিকল্প নেই বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ PIB-তে মিডিয়া ইন এজ অফ মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন চ্যালেঞ্জেস রেসপন্সিবিলিটিস অ্যান্ড দ্য পাথ ফরওয়ার্ড ফর ডেভেলপমেন্ট শীর্ষক আয়োজনে বক্তারা মিথ্যা আর অপতথ্য রুখতে ব্যক্তি ও সংস্থার সচেতনতার পাশাপাশি সরকারি তথ্য ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপ করেন। আলিমাল রাজের রিপোর্ট। সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির সাথে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে তথ্য প্রযুক্তি ও যোগাযোগের ধরন। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে আসল নকলের বিভ্রান্তিতে মিথ্যা ও অপতথ্যে সয়লাভ চারদিক। এমন বাস্তবতায় গণমাধ্যমের প্রকৃত অবস্থা ও করণীয় নির্ধারণে আলোকপাত। মিথ্যা তথ্যের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে বাণিজ্যিক প্রতিযোগিতার বিপরীতে পেশাদারিত্ব নিশ্চিতে একসাথে কাজের আহ্বান বিশিষ্টজনদের। দেখেন গত 6 মাস ধরে যে রকম অপপ্রচার বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের ভেতর থেকে বাইরে থেকে রয়েছে, সেটা সরকারের পুরো মনোযোগ অনেক ক্ষেত্রে কেড়ে নিয়েছে, জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, রাষ্ট্রীয় পলিসিগুলো নিতে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের পাশাপাশি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের যথাযথ ভূমিকা নিশ্চিতে অভ্যন্তরীণ বিশেষায়িত ফ্যাক্ট চেকিং টিম গঠনের জোর দেন বিশিষ্টজনরা। কনটেক্সটটা জানতে হবে, কনটেক্সটটাকে আত্মস্থ করতে হবে এবং খণ্ডিত তথ্য ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা সংবাদ পত্রের থেকে কর্পোরেট ট্যাক্স তুলে দিতে বলেছি, আমরা নিউজ প্রিন্টের উপর থেকে ইম্পোর্ট ডিউটি তুলে দিতে বলেছি, আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স তুলে নিতে বলেছি, যাতে সংবাদপত্রগুলো আর্থিকভাবে তারা সামর্থ্য ফিরে পায়। গত 15 বছরে অনেক অনেক প্রচার করে গেছে যে জিনিসগুলো আমাদের প্রচার করা উচিত ছিল না, গভীরে গিয়ে সত্যটা জেনে মানুষকে জানানো উচিত ছিল। আমরা অনেক মাধ্যম কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের খবরও প্রচার করি নাই। যারাই এই ফ্যাসিজমকে, এই হত্যাকাণ্ডকে প্যাসিভ থেকে সমর্থন করেছে, আমি মনে করি সকলকে একটা অনুপ্রেরণা দিয়ে যদি আমরা পরবর্তী যাত্রা শুরু করি, তাহলে হয়তো অফিসিয়াল ট্রেনিং, ফর্মাল ট্রেনিং কাজ করবে। আয়োজনে সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্বরা সংবাদ পরিবেশনের নৈতিকতা ও চ্যালেঞ্জ নিয়ে মত বিনিময় করেন। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছেন এবছর পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপনে সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। শোভাযাত্রা ইসলামী সংস্কৃতির প্রতিফলন দেখা যাবে বলে জানান সংস্কৃতি সচিব। পরিবর্তন আসতে পারে মঙ্গল শোভাযাত্রার নামেও। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। এবার বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ নতুনভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে সরকার। উদযাপন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ে বিশেষ বৈঠকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বৈশাখে ছায়ানট সুরের ধারার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে সাইমুম শিল্পী গোষ্ঠী। নববর্ষ 14 এপ্রিল একটা নতুন কিছু নিয়ে বাংলাদেশের সামনে আসবে, নতুন করে নতুন ঢঙে নতুন রঙে সাজিয়ে সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে আমরা সবাই একমত হয়েছে। যেভাবে অনুষ্ঠান এত বছর ধরে করে আসছি, আমরা সেই ধারায় করব। সমাজ থেকে কোনো রীতিকে বাদ দেওয়া ভালো নয় মন্তব্য করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, নিরাপত্তা নিশ্চিত করে এবার পহেলা বৈশাখ সবার উৎসবে পরিণত করা হবে। এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা, রাইট? যে নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে, আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন নাও হতে পারে। এটা কালকে সবাই নির্ধারিত হবে। শোভাযাত্রা যেটা, এটা বাঙালিদের শোভাযাত্রা না, এই শোভাযাত্রা বাঙালি, চাকমা, মারমা, গারো প্রত্যেকের। ফলে আমাদেরকে দেখতে হবে যে আমরা এমন একটা নাম যেন না দিই যেটা শুধুমাত্র আমাদেরই হয়, ওরা আর ইনক্লুড হতে না পারে, ওরা যেন ব্র্যাকেটে না পড়ে যায়। একই সাথে আমরা তো এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তো সেই হিসেবে ইসলামিক সংস্কৃতির প্রতিফলন কিভাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। শোভাযাত্রায় রেওয়াজ ও পরিবর্তনের মিশ্রণ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রেওয়াজ চাচ্ছি, সম্মান করতে চাচ্ছি, ঐতিহ্যকে সম্মান করতে চাচ্ছি, তার পাশাপাশি যে পরিবর্তনটি হয়েছে তাকেও জায়গা দিতে চাচ্ছি। পরিবর্তন এবং রেওয়াজের মিশ্রণ হোক। শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা তা নিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈঠক হবে। সেখানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের যে স্বীকৃতি তাকে স্মরণে রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপদেষ্টা।
রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। রাজধানী আগারগাঁও বাণিজ্য মেলার পুরাতন মাঠে অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতরের জামাত, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নগর ভবনে বুড়িগঙ্গা হলে আয়োজিত পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠানের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি একথা জানান। শুধু ঈদ জামাতই নয়, বাণিজ্য মেলা মাঠে আনন্দ মিছিলের সঙ্গে থাকবে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের যে লোকেশনটা সেটা একেবারে ঢাকার দক্ষিণ পাশে পড়ে যায়, আমাদের হাইকোর্টের পাশের প্রাঙ্গণে। সেক্ষেত্রে দেখা যায় ঢাকার অধিকাংশ মানুষই দূরত্বগত কারণে এখানে আসতে পারে না এবং এখানেও সবসময় ওভার ক্রাউডেড থাকে। বাণিজ্য মেলার যে পুরাতন মাঠ সেখানেও জামাত অনুষ্ঠিত হতে পারে এবং সেখানে আমরা পুরো শুধু জামাত না, এটাকে একটা অনুষ্ঠানের মতো করে আয়োজন করছি। পাশাপাশি ঈদের মেলা থাকছে, ঈদ আনন্দ মিছিল থাকছে। সুতরাং এটা একটা মোটামুটি কর্মসূচির মতো কয়েকটা কর্মসূচি মিলিয়ে এবারের ঈদ আয়োজনটা সেখানে আমরা করছি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জুলাই আন্দোলনে আহতদের পাশে সবসময় থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসে সেনা মালঞ্চে জুলাই আহতদের সম্মানে সেনাপ্রধান আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত 4200 জনকে আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের পুনর্বাসনে সেনাবাহিনীর পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও জানান সেনাপ্রধান। অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আজকে এই ইফতার আয়োজন এবং আপনাদের যে আর্থিক সহায়তা ভবিষ্যতে দেওয়া হবে, আজকেও কিছু কিছু করে আমরা দিব। এর উদ্দেশ্য একটাই, এটার জন্য এই যে আমাদের বিজনেস এন্টারপ্রেনার ব্যাংকার্সরা তারাও এখানে উপস্থিত হয়েছেন, তাদের অর্থে তাদের আর্থিক সাহায্যে আমরা এটা করছি। তাছাড়াও ডিজিএফআই আপনাদের জন্য টাকা অর্থ দান করেছেন, সে অর্থ আপনাদের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স টাকা দিয়েছে এবং এই সমস্ত ব্যাংকাররা টাকা দিয়েছে। আমরা সেনাবাহিনীর তরফ থেকে টাকা খরচ করছি। আমরা আজ পর্যন্ত 4200 করে আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য, সেই দিকেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমাদের জারি থাকবে ইনশাআল্লাহ। আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এবারে অন্যান্য সংবাদ। ঈদ উপলক্ষে ক্রেতা আকর্ষণে বিভিন্ন অফার দিচ্ছে দেশীয় ফ্যাশন হাউসগুলো। আর্থিক লেনদেনের ক্ষেত্রে থাকছে ক্যাশব্যাক সহ প্রিমিয়াম শো অফার। সুলতানা হিমুর রিপোর্ট। ঈদে নিজেকে ভিন্ন লুকে সাজিয়ে নিতে ভিন্ন ধাঁচের পোশাক বেছে নেন তরুণ তরুণীরা। তাই ক্রেতারা যাতে আরও স্বাচ্ছন্দ্য নিয়ে কেনাকাটা করতে পারেন সেজন্য নানা রকম অফার রেখেছে দেশীয় ফ্যাশন হাউসগুলো। 10 থেকে 20% ছাড় দিচ্ছে অনেক ব্র্যান্ড। ব্যাংকিং ও মোবাইল লেনদেনের ক্ষেত্রেও থাকছে ক্যাশব্যাকের সুযোগ। আপনি একটা স্ক্র্যাচ কার্ড পাবেন, কার্ড ঘষে বিভিন্ন রকম পুরস্কার আছে। হ্যাঁ, সর্বনিম্ন মানে নিশ্চিত পুরস্কার থাকবে। এছাড়াও আমাদের বিকাশে ক্যাশব্যাক অফার আছে 10% হারে সর্বোচ্চ 100 টাকা। নেক্সাস পেতে 20% হারে সর্বোচ্চ 300 টাকা ক্যাশব্যাক আছে। যমুনা ব্যাংকের কার্ডে 10% ক্যাশব্যাক অফার আছে। এনসিসি ব্যাংকের কার্ডে 20% ক্যাশব্যাক অফার আছে। এছাড়াও জিপি স্টার গেরা হলে 15% ডিসকাউন্ট আছে আমাদের। কেনাকাটায় ছাড় পেয়ে সন্তুষ্ট ক্রেতারাও। 2490 টাকা দাম প্রাইস এটার, তা যখন এটা অফার করে আপনার আসছে 2000 সামথিং, তা 400 টাকা কম, মানে একটা স্টুডেন্টের জন্য ঈদের আগে কিন্তু এটা ভালো ব্যাপার। এটা আসলে খুবই বেনিফিট, কারণ হচ্ছে নরমালি যখন আমরা শপিং করার জন্য আসি তখন তো এইটা অ্যাভেলেবেল থাকে না। বিক্রেতারা জানিয়েছেন ঈদ পর্যন্ত এসব অফার চলতেই থাকবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দারিদ্রতা বিমোচনে জাকাত শীর্ষক আলোচনা অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও মেহেদি উৎসব করেছে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ।
জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুম মোর্শেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স। উপস্থিত ছিলেন বিআইডব্লিউটি এর সদস্য ডক্টর জিয়াউল ইসলাম মুন্না, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ডক্টর এস.এম. নুরুজ্জামান, পলেন কসমেটিক্সের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান, পরিষদের মহাসচিব শাহেদ আহমেদ সহ অন্যরা। সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান চৌধুরী বলেছেন, খুনি হাসিনা পালিয়ে গেলেও দেশে এখনো স্বৈরাচারের দোসর ফ্যাসিবাদীরা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে। যতদিন পর্যন্ত শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী জুলাই আগস্টে গণহত্যাকারীদের বিচার না হবে ততদিন পর্যন্ত দেশের মাটিতে আন্দোলন অব্যাহত থাকবে। চট্টগ্রাম মহানগরী কমিউনিটি সেন্টারে ফ্যাসিবাদ উৎখাত আন্দোলন চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদ উৎখাত আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক এম হাশেম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ফ্যাসিবাদ উৎখাত আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সমন্বয়ক প্রফেসর ডক্টর ইসমাইল হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী সহ অন্যরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, কোন দল, গোষ্ঠী কিংবা ক্যান্টনমেন্টের কেউ নতুন মোড়কে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইলে তাদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে। এনসিপির যাত্রাবাড়ি জোন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। যারা তৃণমূলের নির্বাচন চায় না তারাই ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে আনতে চায় বলেও মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ক্যান্টনমেন্টে থেকে রাজনীতিতে নাক গলাবেন না, অযাচিত হস্তক্ষেপ করবেন না। আর রাজনীতিবিদদেরকেও আমরা সতর্ক করে বলতে চাই, এবারের লড়াইটা হবে জনগণের লড়াই। এবারের লড়াইটা কোনো ক্যান্টনমেন্টের কোনো লড়াই হবে না। এবারের লড়াইটা কোনো পিছনের দরজা দিয়ে কোনো লড়াই হবে না। গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরু বলেছেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রনেতাদের বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। রোববার চাঁদপুরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় তিনি আরও বলেন, যারা ছাত্র আন্দোলনের সময় দায়িত্বশীল অবস্থানে ছিলেন তারা দায়িত্বশীল কথা বলুন, এমন কোনো কথা বলবেন না যা ষড়যন্ত্রকারীদের ফায়দা লোটার রাস্তা তৈরি করে দেয়। গণ অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ অন্যরা। আরেকজন বলছে যে এইভাবে হয় নাই, আরেকজনে বলছে যে না, তাদের দুইজনের একজনে মিথ্যা কথা বলেছে। তো আমাদের যারা দায়িত্বশীল জায়গা আছেন ছাত্র নেতৃবৃন্দকে তাদেরকে অনুরোধ করব, একটু দায়িত্বের সাথে কথা বলুন। এমন কথা বলবেন না যেটা একটা সংকট উস্কে দেবে, ষড়যন্ত্রকারীদের ফায়দা লোটার রাস্তা তৈরি করে দেবে। এবারে নিটোলটাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় বন্দীদের মুক্তির দাবি জানিয়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলে হাজারো মানুষ বিক্ষোভ চলছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শেন বেতার প্রধান রোনেন বারকে বরখাস্ত করার সরকারি সিদ্ধান্ত এবং গাজায় আবারও হামলার শুরু প্রতিবাদে রাজধানী তেল আবিবে প্রতিবাদ ও বিক্ষোভ করছেন তারা। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার আগে গোয়েন্দা তথ্য দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোয়েন্দা প্রধান রোনেনকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। রোনেনের বরখাস্তের আদেশ আগামী 10 এপ্রিল কার্যকর করা হবে বলে জানানো হয়। এদিকে নির্বিচারে বোমা হামলা চালিয়ে শনিবার অন্তত 34 ফিলিস্তিনিকে হত্যার একদিন পর গাজার খান ইউনিসে হামলা চালিয়ে হামাসের এক নেতাকে হত্যা করেছে ইসরায়েল। নিহত ওই নেতার নাম সালাহ আল বারদাউইল। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ছিলেন। গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় হামলায় সপরিবারে নিহত হন তিনি। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। রমজান মাসে ইফতারের আগে লাইফ বয় টাইম ক্যাম্পেইন এর আয়োজন করেছে ইউনিলেভার বাংলাদেশ। রোজায় ইফতার বাজার মানে উৎসবমুখর পরিবেশে হাজার মানুষের সমাগম। ফুড সেফটি ও হাইজিন নিয়ন্ত্রণে দেশের লিডিং ফার্স্ট মুভিং কনজিউমার গুডস এসএমসিজি ব্র্যান্ড লাইফ বয় বেশ কয়েক বছর ধরে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এবারও লাইফ বয় হ্যান্ড ওয়াশ ইফতারের আগে লাইফ বয় টাইম ক্যাম্পেইনের আয়োজন করে।
যার মূল উদ্দেশ্য খাবার খাওয়ার আগে হাইজিন রক্ষা করে মানুষকে হাত ধোয়ায় আগ্রহী করে তোলা। হাত ধোয়ার সাথে সাথে জীবাণু থেকে সুরক্ষিত রাখাও ক্যাম্পেইনের লক্ষ্য। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে আবার নিচ্ছে একটি বিরতির পরে দেখবেন। নারায়ণগঞ্জে ফতুল্লায় সিলিন্ডার গ্যাসের আগুনে নারীসহ একই পরিবারের 3 জন দগ্ধ। আহতরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি। চ্যানেলের সংবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় তল্লা এলাকার একটি টিনশেড বাড়িতে সিলিন্ডার গ্যাসের আগুনে নারীসহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছে। আহতদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন মুদি দোকানের কর্মচারী হারুনুর রশিদ, তার স্ত্রী রুনা আক্তার ও মেয়ে মিম আক্তার। তাদের গ্রামের বাড়ি বরগুনার আমতলী উপজেলার চাওড়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, টিনশেডের ভাড়া বাড়িতে ভোর রাতে সেহরির রান্নার জন্য রুনা আক্তার রান্নাঘরের দরজা খুলে চুলা জ্বালাতে গেলে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় তারা দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে। ময়মনসিংহ মেডিকেল কলেজে শাখা ছাত্রদল বর্তমান ও সাবেক সদস্যদের মিলন মেলা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রাজধানী গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ফারহাদ হালিম ডোনার। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ড্যাবের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে সেখানে। 2024 সালে বিশ্বের উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্ট ও চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসা বিজয়ের পর এবার পৃথিবীর 10ম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা 1 আরোহণের লক্ষ্যে নেপালে যাচ্ছেন পর্বতারোহী ডাক্তার বাবর আলী। চট্টগ্রাম প্রেস ক্লাবে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযানের বিস্তারিত জানান ডাক্তার বাবর আলী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নেপালের গণ্ডকী প্রদেশে 26,545 ফুট উচ্চতার অন্নপূর্ণা 1 শৃঙ্গটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত। খাড়া ঢাল, তুষার ধসের প্রবণতা এবং অনিশ্চিত ভবিষ্যৎ আবহাওয়ায় এই 3 মিলে পর্বতারোহীদের কাছে এটি সবসময় কঠিন। এটি বাংলাদেশ থেকে প্রথম অভিযান যা আয়োজন করছে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমস। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অভিযানের ব্যবস্থাপক এবং ক্লাবের সভাপতি ফারহান জামান। বক্তৃতা করেন ভার্টিক্যাল ড্রিমসের উপদেষ্টা শিহাবুদ্দিন সহ অন্যরা। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। রাজধানীতে দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয়েছে। বিকেলে জাতীয় মসজিদুল বায়তুল মোকাররমে আয়োজিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা আফমা খালিদ হোসেন। অনুষ্ঠানে বর্তমান সমাজে জাকাতের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন বক্তারা। ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আওয়াল হাওলাদার সহ অন্যরা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি দেশের 8 বিভাগের 23 রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি। ঢাকা সেহরি শেষ সময় 4:42, ইফতার 6:11। চট্টগ্রাম সেহরি শেষ সময় 4:37, ইফতার 6:06। রাজশাহী সেহরি শেষ সময় 4:49, ইফতার 6:18। খুলনা সেহরি শেষ সময় 4:45, ইফতার 6:14। বরিশাল সেহরি শেষ সময় 4:43, ইফতার 6:12। সিলেট সেহরি শেষ সময় 4:36, ইফতার 6:05। রংপুর সেহরি শেষ সময় 4:48, ইফতার 6:17। ময়মনসিংহ সেহরি শেষ সময় 4:40, ইফতার 6:13। এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পোড়ানো মামলা প্রতিবেদন প্রসিকিউশনের হাতে। আওয়ামী লীগের বিচারে বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত মন্তব্য। সংবিধান সংস্কারে 24 ও 71 এক কাতারে রাখা সমর্থন করে না বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনে দলের মতামত জমা। সংস্কার নয়, নতুন সংবিধান চাই জাতীয় নাগরিক পার্টি। 72 সংবিধানে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধ ঘোষণাপত্রের বিরুদ্ধে বলে দাবি। সংস্কারের পাশাপাশি জনগণের উপকারের কথা চিন্তা করতে হবে বললেন তারেক রহমান। আওয়ামী আমলে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে মন্তব্য। এবং ঢাকা ইনভেস্টমেন্ট সামিট 7 থেকে 10 এপ্রিল। বিশ্বের সাথে বিনিয়োগের পাইপলাইন তৈরি হবে বলে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আশা। প্রিয় দর্শক,
দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।